লোনের ব্যাপারে মোটামুটি আমরা সবাই কম বেশি আগ্রহ। মোবাইলে বিভিন্ন অফার চলে আসছে, বিভিন্ন অ্যাপে, গুগল পেতে, ফোন পেতে, এবং আপনি যদি গুগলে একটা সার্চ করে রাখেন যে আমার লোন দরকার, তাহলে তো আর বলার কথা নেই। আপনার নাম্বার ঠিক কে কোথা থেকে চুরি করে পেয়ে যাচ্ছে, এবং হাজার হাজার ফোন, স্যার আপনার লোন লাগবে, আপনার ক্রেডিট কার্ড লাগবে, আপনার হাউস লোন লাগবে, আপনার কি লোন লাগবে, আপনি কি কাজ করেন, যাবতীয় এই বিষয়গুলো কিন্তু আপনাদের কাছে আসে। তো সবার প্রশ্ন থাকে অনেকের যে স্যার আমি লোন যদি শোধ না করতে পারি, সেক্ষেত্রে ব্যাংক কি আমার প্রপার্টি নিয়ে নিতে পারে, ব্যাংক কি আমার সম্পত্তি দখল করে সেটাকে নিলাম করতে পারে। তো এই বিষয় হলো অনেকগুলো বিষয় রয়েছে। যেমন ব্যাংকের বিভিন্ন রকমের লোন হয়, তার মধ্যে প্রধানত দু রকম লোন আছে। আপনারা অনেকে জেনে থাকবেন যে সিকিউরড লোন এবং আনসিকিউরড লোন। সিকিউরড লোন যেখানে আপনার কোনো অ্যাসেট, কোনো আপনার সম্পত্তি, সোনা হতে পারে, বাড়ি জমি হতে পারে, অথবা কোনো আপনার গুরুত্বপূর্ণ কোনো সম্পত্তি ব্যাংকের কাছে মর্টগেজ বা বন্ধকি আকারে রেখে আপনাকে লোন দিচ্ছে। এবং আনসিকিউরড লোন যেগুলো, অর্থাৎ ছোট লোন অথবা অন্যান্য লোন যেগুলো ব্যাংক আপনাকে গ্যারান্টার বা অন্য কেউ সরকারি চাকরিজীবী কোনো গ্যারান্টার অথবা ব্যাংকে চাকরি করে এমন কোনো ব্যক্তি গ্যারান্টার হিসেবে আপনার ব্যাংকে আপনার সেই লোনে সে দায়িত্ব নিচ্ছে, এরকম লোনে দেয়। এরকম বিভিন্ন ব্যাংকের পদ্ধতি আছে। মূল কথা হলো ব্যাংক যখন লোন দেয় তারা কিন্তু দেখে তারা লোনটা রিকভার করবে কি করে, অথবা আপনি দিতে সক্ষম কিনা। এটা কিন্তু ব্যাংকের লোনই কিন্তু ব্যাংকের মেনলি কারবার, এবং লোনের মাধ্যমে সমস্ত ব্যাংকগুলো চলে। এবং যে লোনের যে সুদের হার, তো কিছু কিছু সময় দেখা যায় আপনার যে প্রিন্সিপাল অ্যামাউন্ট, যে টাকা লোন নিয়েছেন তার থেকে অনেক বেশি ছাপিয়ে যায়। এই জন্য আপনারা খুব সহজেই এখন মোবাইলে কিন্তু লোন নিতে পারছেন। কিন্তু মোবাইলে লোন নেন অথবা ব্যাংকে গিয়ে অফলাইনে যে লোনটা হচ্ছে, আপনি পড়ে কাগজ পড়ে লোন নিচ্ছেন, যে কোনো কাগজে সই করার আগে আপনাকে কিন্তু খুব পরিষ্কারভাবে পড়ে নিতে হবে আমার লোনটা কি, কিসের লোন নিচ্ছি আমি, সিকিউরড লোন কি আনসিকিউরড লোন, আমার সাথে কোবরোয়ার কে আছে, সহঋণ গ্রহীতা যিনি আছেন তার এখানে ভূমিকা কি, আমি যদি লোন দিতে অপারগ হই তার কি কি বিধান রয়েছে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে জেনে নিতে হবে। এই জন্য আপনি মোবাইলে লোন নেন আর অফলাইনে লোন নেন, আপনাকে কিন্তু বিভিন্ন বিষয়গুলো জেনে তারপর লোনগুলো নিতে হবে। লোন নেওয়ার পর যখন দিতে অপারগ হচ্ছেন, আপনার বিভিন্ন সমস্যা আছে, আপনার নামে লিগ্যাল নোটিশ করে দিচ্ছে, আপনার নামে মামলা হয়ে যাচ্ছে। এগুলো হওয়ার আগে কিন্তু আপনাকে বুঝতে হবে লোন আপনি দিতে সক্ষম কিনা, এবং যে লোনটা নিচ্ছেন তার ইন্টারেস্ট কি আছে, আপনি ফেল হলে তার কি বিধান রয়েছে, তার সমস্যাগুলো কি রয়েছে। আপনি আপনার সহঋণ গ্রহীতা হিসেবে আপনার স্ত্রীকে সাইন করিয়ে দিলেন যে হ্যাঁ এ সহঋণ গ্রহীতা, আপনি লোন না দিতে পারলে আপনার স্ত্রীর ওপর কি এফেক্ট করতে পারে, আপনি যদি লোন দিতে দিতে মারা যান তাহলে আপনার স্ত্রীর ওপর কি এফেক্ট করতে পারে, অথবা বাবা মা যাকে আপনি সহঋণ গ্রহীতা বানাচ্ছেন সেক্ষেত্রে কি এফেক্ট করতে পারে, সবকিছু কিন্তু জেনে বুঝে আপনাকে আইন জেনে এবং টার্মস অফ কন্ডিশন যেগুলো রয়েছে লোনের, সেগুলোকে কিন্তু ভালোভাবে জেনে নিতে হবে। হ্যাঁ, ব্যাংকের ক্ষেত্রে অনেক সময় অনেক অভিযোগ আসে যে ব্যাংক ক্লিয়ার করে বলে না যে কি লোন, এটা তার কি ইন্টারেস্ট রেট রয়েছে, অথবা কি কি বিষয়গুলো পরিষ্কার করে বলে না। আপনাকে তাড়াহুড়ো করে সই করিয়ে নিল, আপনি সই করে নিলেন যে হ্যাঁ আমি লোন তো পেয়ে যাচ্ছি বাবা, টাকা পেয়ে যাচ্ছি, কিন্তু সমস্যা তো হয় না। তখন সমস্যা আপনি যখন ব্যাংকের সাথে সম্পর্ক খারাপ হয়, লোন দিতে অপারগ হন, আপনি কোনো পেমেন্ট ফেল করছেন, আপনি ইএমআই ফেল করছেন, অথবা এনপিএ হয়ে যাচ্ছে, আপনার লোনটা যখন নন পারফর্মিং অ্যাসেট হয়ে যাচ্ছে, তখন কিন্তু ব্যাংক বিভিন্ন লিগ্যাল অ্যাকশনগুলো নিতে থাকে। এই জন্য আপনাকে যেখান থেকে লোন নিচ্ছেন ব্যাংকের নির্দিষ্ট লোনের ডিপার্টমেন্ট থেকে কিন্তু কথা বলে নিতে হবে যে আপনি কি লোন নিচ্ছেন, তার টার্মস অফ কন্ডিশন খুব সহজে এখন মোবাইলে কিন্তু গুগল করলে বিভিন্ন লোন, এসবিআই এর আমি লোন নিচ্ছি, ইন্ডিয়ান ব্যাংকের লোন নিচ্ছি, কি লোন নিচ্ছি খুব পরিষ্কারভাবে সেগুলো কিন্তু জানা যায়, এবং এই লোনের কি সুযোগ সুবিধা কি অসুবিধা সবকিছু জানা যায়। আপনাকে ভেরিফাই করে আপনি 10 টাকার লোন নেন আর 10 কোটি টাকার লোন নেন, খুব ভালোভাবে আপনাকে এইগুলো জেনে নেওয়া উচিত। কারণ যখন আপনি সমস্যায় পড়বেন, আপনার দেখা যাচ্ছে লিগ্যাল যে এক্সপেন্সেস, আপনার যে খরচ, সেগুলো কিন্তু অনেক বেশি হয়ে যায়। আপনার আপনাকে বাঁচতে আপনার নামে ওয়ারেন্ট বেরোলো, আপনি লোন দিতে পারছেন না, এইগুলো কিন্তু আপনাকে তখন
বাঁচানোর কাজে অনেক বেশি খরচা হয়ে যায়। এই জন্য জেনে শুনে জেনে বুঝে আপনাকে লোন সংক্রান্ত যে কোনো বিষয় আপনাকে করতে হবে। যদি মর্টগেজি লোন থাকে সেক্ষেত্রে ব্যাংক কিন্তু খুব সহজে আপনার বাড়িটা যে নিলামের যে কাজ অথবা পজিশন নেওয়ার বিষয়গুলো কি করতে পারে, সেক্ষেত্রে আপনার বলার সুযোগ খুব কম থাকবে। কেননা লোন মানে একটা এগ্রিমেন্ট। যখন ব্যক্তিতে ব্যক্তিতে টাকা ধার দেয়, আমি আপনাকে টাকা ধার দিলাম, হ্যাঁ, আমার সাথে আপনার একটা কন্ট্যাক্ট হলো, এই যে অমুক দিন দিয়ে দিবি, অমুক দিন দিয়ে দিবি, এই দিতে হবে আমাকে, এরকম একটা ব্যাপার থাকে, তাই না? ব্যাংকও সেরকম একটা পার্টি, আপনি একটা পার্টি। দুটো পার্টির মধ্যে যখন এগ্রিমেন্ট হচ্ছে, একটা কন্ট্রাক্ট হচ্ছে, লোনের কন্ট্রাক্ট, সেখানে পরিষ্কারভাবে ওই কন্ট্রাক্টে সব লেখা থাকছে। তো আপনি যখন ওই কন্ট্রাক্টটাকে ব্রেক করছেন, ব্রিচ অফ কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে আপনার নামে 420, হ্যাঁ, আইপিসি সেকশন 420 এবং এখন নতুন বিএনএসএস সেকশন এটা হয়েছে। তো আপনাকে প্রথমেই জানতে হবে এই বিষয়গুলো, যে লোন একটা এগ্রিমেন্ট, তো এগ্রিমেন্ট মানে কন্ট্রাক্ট। তো আপনাকে জেনে নিতে হবে এই কন্ট্রাক্টে কি লেখা আছে। চুক্তিতে আমি যেটা ব্যাংকের সাথে চুক্তি করলাম, টাকা নেওয়ার শুধু বিষয়টা না, আপনাকে চুক্তির মধ্যে আবদ্ধ হতে হলো একটা। এবং ব্যাংক তো ছেলে খেলা করার জন্য কোম্পানি খুলে রাখেনি, ওই জন্য আপনার টাকা কিন্তু তারা উসুল করে ছাড়বে। এই জন্য তারা বিভিন্ন আইনি মার পেঁচ জেনে একটা লোন আপনাকে দিচ্ছে এবং আপনার কাছ থেকে টাকাটা তুলতে পারবে এটা ভেবেই দিচ্ছে। তো চালাকি করে কিছু করা যাবে না। এই জন্য লোন সংক্রান্ত যে কোনো বিষয় জেনে না জেনে এগুলো করবেন না। খুব ভালোভাবে আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে, তবেই লোন আপনাদেরকে নিতে হবে, সাইন করতে হবে, আপনাকে ওটিপি দিতে হবে, অ্যাসুরেন্স দিতে হবে, যেটাই আপনি করবেন, অথেন্টিকেশন দেবেন, সেটা কিন্তু জেনে বুঝে তারপর করতে হবে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।